রাহেল আহমেদ, ব্যাংকিং খাত বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি রাহেল আহমেদ। একই সঙ্গে তৌফিকুল ইসলাম খান, সিনিয়র রিসার্চ ফেলো সিপিডি, আপনাকেও যুক্ত করে নিই। ধন্যবাদ যুক্ত হবার জন্য ৭১ জার্নালে। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যেটার হেডলাইন্স আমরা বলছিলাম, মানে আমরা তো বিশ্বের বিভিন্ন জায়গায় দেখি যে ব্যাংকগুলো যখন যুক্ত হয় তখন একটা দুর্বল ব্যাংকের সঙ্গে একটা শক্তিশালী ব্যাংক যুক্ত হয়। কিন্তু এখানে দেখছি যে যারা যুক্ত হচ্ছে তারা সবাই দুর্বল। সেক্ষেত্রে ৩ দুর্বল ব্যাংক আবার আরেকটা দুর্বল ব্যাংকের জন্ম দেবে কিনা, সেটা নিয়ে মানে একটু যদি মন্তব্য করেন রাহেল আহমেদ। ধন্যবাদ। আপনি যেটা বলেছেন যে পৃথিবীতে তো বিভিন্ন জায়গায় অনেক বছর ধরে, এটা তো নতুন কিছু না, মার্জার তো হচ্ছে। সেই জায়গায় একীভূতকরণের ক্ষেত্রে আমরা সবসময় দেখেছি, বা মোস্ট অফ দ্য কেসেসে দেখেছি, সবসময় বলবো না, যে মোস্ট অফ দ্য কেসেসে দেখেছি যে সবল এবং দুর্বলের একটা সংমিশ্রণ, বা সবলের সাথে সবলের একীভূতকরণ হয়েছে। আমাদের এখানে আনফর্চুনেটলি যে সিচুয়েশনটা রাইজ করেছে, সেই সিচুয়েশনে আমরা যদি কেন্দ্রীয় ব্যাংকের পার্সপেক্টিভ থেকে বা দৃষ্টিকোণ থেকে দেখি, এবং আমাদের যে সোশিও ইকোনমিক যে ব্যাকগ্রাউন্ড, বাংলাদেশের গত ৫৪ বছরে কোনো ব্যাংক ফেল করেনি, এটা একটা সবসময় আমরা বলে এসছি। আজকে আমরা যদি এই ব্যাংকগুলোর দিকে তাকাই, যেখানে সর্বোচ্চ ৯৬% মতো তাদের মন্দ ঋণ অ্যাসেট কোয়ালিটি রিভিউতে বেরিয়ে এসছে, এরকমও আছে একটা দুটো ব্যাংকের ক্ষেত্রে ৯০-এর ওপরে। সেই ক্ষেত্রে ব্যাংকটা আসলে বন্ধ করে দেওয়াটাই মনে হয় স্বাভাবিক নিয়মে সবচেয়ে ভালো। পৃথিবীর অন্য কোনো উন্নত দেশ হলে, বা অন্য কোনো দেশ হলে সেরকমই হয়তো হতো। আমাদের সামাজিক ব্যবস্থাতে আমার যেটা মনে হয় যে আমাদের এটার একটা বড় রকমের ইম্প্যাক্ট আছে। সেই ইম্প্যাক্টটাকে মাথায় রেখেই হয়তো কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্তে আসছেন যে একীভূতকরণের মাধ্যমে একটা চেষ্টা করবার জন্য। আপনার প্রশ্নের সরাসরি উত্তর যদি আমি দিতে যাই, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এইটা সময় বলে দেবে যে কতখানি সাফল্য এটা থেকে আসবে। কিছুটা সাফল্য হয়তো আসবে, যে গভর্নেন্সের যে ইস্যুটা আছে, সেই গভর্নেন্সের ক্ষেত্রে একটা এক্সাম্পলারি স্টেপ নেয়ার, এটাই একটা মোক্ষম সুযোগ। জি। এই ধরনের ব্যাংকগুলোতে যে ধরনের গভর্নেন্সের ল্যাকিংস ছিল, সেইটাকে একটা সঠিক জায়গায় নিয়ে এসে, এবং এই যে প্রত্যেকটা ব্যাংকের যে ৩টে বা ৪টা যে কটা ব্যাংকই একীভূতকরণের সিদ্ধান্ত ফাইনালি হোক না কেন, সেই ক্ষেত্রে গভর্নেন্স এবং কালেকশনের ক্ষেত্রে, ডেট কালেকশন যে যেগুলো আছে, ওনাদের যে মন্দ ঋণ যেগুলো আছে, অথবা যেগুলো স্লো হয়ে আছে রিপেমেন্ট, সেই জায়গাগুলোতে কতখানি অ্যাসেট রিকভারি করা সম্ভব হয়, সেটার একটা সামগ্রিকভাবে একটা জায়গা থেকে চেষ্টাটা হয়। জি। এবং যেহেতু আমরা শুনেছি যে মানে তার মানে আমরা এখনো জানি না যে এই চেষ্টাটা আসলে মানে সফল হবে নাকি এটা ব্যর্থ হবে। তৌফিকুল ইসলাম খান, এটা আসলে এখন এই মুহূর্তে বলা সম্ভব নয়। জি। তৌফিকুল ইসলাম খান, মানে এটার একটা ভালো দিকই আসবে, আশা করতে পারি আমরা। তৌফিকুল ইসলাম, অবশ্যই আশা করতে পারি। তৌফিকুল ইসলাম খান, মানে আপনি ইকোনমিস্ট হিসেবে এটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? মানে এটা কি মানে একটা ইকোনমিক সিদ্ধান্ত, নাকি এটার সঙ্গে একটা পলিটিক্যাল বা একটা সামাজিক সিদ্ধান্ত যুক্ত হলো, মানে সেটার যুক্ততার ফলে এইটা ফল? আমি জাস্ট স্মরণ করিয়ে দিতে চাই যে এর আগে বাংলাদেশে একীভূত হয়েছে ব্যাংক, এবং বিদেশি ব্যাংক হয়েছে। গ্রিনলেস ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক একভাবে একীভূত হয়ে এটা স্ট্যান্ডার্ড ব্যাংক নিয়ে নেয় গ্রিনলেস ব্যাংকে। সো তখন যেটা হয়েছিল, এটা বিজনেস ইন্টারেস্টে হয়েছিল, এবং সেইটাই স্বাভাবিক প্রক্রিয়া আপনি বলতে পারেন, যে কোন একটা ব্যাংক হয়তো চালাতে পারছে না, আর একজন সেটার মালিকানা নিয়ে ব্যবসাটা এক্সপ্যান্ড করে। এটা শুধু ব্যাংকের জন্য না, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই, এটা স্বাভাবিক। এখন যে পরিস্থিতি আছে, এটাকে স্বাভাবিক সেই অ্যাকুইজিশন বা মার্জারের মতন করে দেখলে হবে না আসলে। আর সত্যিকার অর্থে ব্যাংকগুলোর যে পরিস্থিতি আছে, আমি এটাকে মার্জার না বলে আমি বলবো যে এটাকে একভাবে অ্যাকুইজিশন করার প্রক্রিয়া হয়তো চলছে। সরকার এটাকে অধিগ্রহণ করে একভাবে এটাকে যে কথাটি বলার চেষ্টা করছেন সম্ভবত, মানে ব্যাংক রান একটা বড় প্যানিক তৈরি করতে পারে। এবং যেই ব্যাংকগুলো শুধুমাত্র যে 3টি ব্যাংক একীভূত হচ্ছে, তারা অন্যান্য যে ব্যাংকগুলো যেখানে বড় আপনার আমাদের মন্দ ঋণ আছে,
সেইগুলোর ব্যাপারেও তখন কিন্তু যারা গ্রাহক আছেন তাদের মনে শঙ্কা তৈরি হতে পারে। ফলে এটা আরো বড় পরিসরে যে আতঙ্ক তৈরি করবে সেইটাকে আমার ধারণা বিবেচনায় রাখা হচ্ছে। এবং সেক্ষেত্রে আমাদের এই পুরোটাকে একসাথে করে আনার প্রক্রিয়ার একটা বড় কারণ হলো যে এটার যে গভর্নেন্স আছে বা ম্যানেজমেন্ট আছে এইটাকে একটা কিছুটা বলবো যে আমি একভাবে এটাকে যেন ম্যানেজেবল পরিস্থিতির ভিতরে থাকে সেটার একটা চেষ্টা। এবং সবচাইতে কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ বা যেটা মন্তব্য হবে থাকলে সেটা হলো যে এই ব্যাড অ্যাসেট গুলো আছে সেগুলোর যথাসম্ভব এটাকে উদ্ধার করা। কোনো ক্ষেত্রে অর্থ পাচার হয়ে গেছে, পাচার হয়ে ফেরত যদি কিছুটা আনা যায় ভবিষ্যতে, সেটাও যেন সরকার টেক ওভার করতে পারে এবং কিছুটা ড্যামেজ কন্ট্রোল করা যায়, সেটার দিকেই মনোযোগ থাকবে। এবং পরিশেষে আমি বলবো যে এটা অনেকখানি নির্ভর করবে যে সরকার কতখানি কম্পেনসেট করতে পারবেন। আমি যেটা বড় চিন্তার জায়গা এখনো দেখি সেটা হলো যে রিসোর্সের ম্যানেজমেন্টটা। কারণ যে পরিমাণ আসলে মন্দ ঋণ আছে এটাকে পুরোপুরি ট্যাক্স পেয়ারের মানি যেটা আমরা বলি, করের অর্থ থেকে এটাকে দেওয়ার মতো পরিস্থিতি এখন তো সরকারের নাই আর কি। নর্মালি কোনো সরকারের থাকে না। এখন তো সরকারের যে পরিস্থিতি আছে এটা আমি বলি যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মতো পরিস্থিতি। আমাদের ফিসকাল স্পেস খুবই কম, জি। আমাদের ট্যাক্স আদায় ভালো না। এই পরিস্থিতিতে এটা একটা বিরাট চাপের বিষয় হবে। বাইরের থেকে ইনভেস্টর আনার কথা বলা হচ্ছে, কিন্তু যদি ঋণগুলোর পরিস্থিতি এরকমই হয় যে এটাকে আর রিকভারি হবে না, তাহলে বাইরের ইনভেস্টরের কাছ থেকে এটা কেন লুক্রেটিভ হবে সেইটাও হয়তো চিন্তার জায়গা থাকবে। জি, আবু সাইদ খান। আচ্ছা, ব্যাংক সেক্টরে তো যে মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছিল, তো আপাতত আস্থাটা খানিকটা ফিরে আসছে, এটাকে তো আমি সাধুবাদ জানাই। তো এখন প্রশ্নটা হচ্ছে যে দুটো ব্যাপার। একটা হলো যে খিলাফি ঋণ, এটাকে ফেরত আনা, একীভূত হোক আর যাই হোক, যে হ্যাঁ ঠিক আছে একীভূত ছাড়া পথ দেয়, কিন্তু খিলাফি ঋণটা ফেরত আনা, উনিও যেটা বললেন। আর একটা জিনিস হচ্ছে যে এখানে গ্রাহকের স্বার্থটা দেখা। এই দুটো জিনিসকে মাথায় রেখে সরকার এটাকে গ্রহণ করতে পারে এবং এই ধরনের প্রক্রিয়ায় নিয়ে যেতে পারে। তবে গ্রান্টার হবে সরকার, মানে সরকারকেই গ্রান্টি দিতে হবে। আদারওয়াইজ এই ব্যাংকগুলা জনস্বার্থ, গ্রাহক স্বার্থ রক্ষিত হবে না। জি, তৌফিকুল ইসলাম খান এবং রাহেল আহমেদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য ৭১ জার্নালে।